আর বাড়াবাড়িটা অন্য জায়গায়। সনাতন অত্যন্ত চিরকালীন, সত্য এবং আধুনিক। সনাতন আছে বলেই তিনি গান বাজনা অভিনয় করতে পাচ্ছেন, শিল্পচর্চা করতে পাচ্ছেন। তিনি কি চান যারা গান বাজনা বন্ধ করে দেওয়ার ফতোয়া দেন তাদের হয়ে কথা বলতে? আমি জানি না, আমার মনে হয় যে জ্ঞানহীন এই মন্তব্য। অনির্বাণ ভট্টাচার্য এবং আমরা যে অভিনয় করি তা লিপিবদ্ধ করে দিয়ে গেছিলেন অনেক আগেই, ব্রেক্সদের অনেক আগেই এই সনাতন ধর্মের বইগুলি, ভরত মুনির নাট্যশাস্ত্র। আমার মনে হয় সেই বিষয়ে ব্যস্ত মানুষ। ভাই আমার পড়াশোনা করেনি, কিংবা এই যে বেঁচে পড়তে আছি যে চিকিৎসা শাস্ত্রের জন্য চরক এবং সুশ্রুত মুনি তারা গুরুকুল পদ্ধতিতে শিক্ষার মাধ্যমে শিখিয়ে গিয়ে গেছিলেন শরীরের ভেতর কেটে কি করে চিকিৎসা করা হয়, যা সারা পৃথিবী সেই রাস্তায় চলে আধুনিক হচ্ছে। আমার মনে হয় ভাই ব্যস্ত বলে তাড়াহুড়োয় পড়াশোনা কম করেছেন। যেদিন জেনে যাবেন সেদিন ঠিক উল্টো কথা বলবেন। তবে আমি এটাই আমার বন্ধু ভাইকে বলবো যে আমি চাই আপনাকে অভিনয়ের জায়গায় আবার দাপটের সঙ্গে অভিনয় করতে দেখতে। আপনাকে দেখলেই এই যে রাজ্য সরকারের যে হুলিগ্যানরা, পাষণ্ডরা আপনার পেটের ভাত কেড়ে নিয়েছে, জীবিকা কেড়ে নিয়েছে, আমি তাদের হয়ে লড়াই করছি, কথা বলেছি, কথা বলে যাচ্ছি। কিন্তু যখন 2021 সালে এই টলিউডের হুলিগ্যানরা টেকনিশিয়ানদের কালো ব্যাচ লাগিয়ে আমি যখন একই কথা বলেছিলাম, সর্বপ্রথম আমার পেটের ভাত কেড়ে নিয়েছিল, তখন ভাই অনির্বাণ বা বাকি অন্যান্যরা তারা কিন্তু আমার পাশে দাঁড়ায়নি। আমি এমনটা নয় যে দেখে হাসছি, আমি প্রতিবাদ জানাচ্ছি। আমি চাই অনির্বাণ অভিনয়ের জায়গায় ফিরে আসুক, টলিউডে কাজ করুক এবং নিজের ধর্মের সম্পর্কে এই ধরনের দুর্ভাগ্যজনক মন্তব্য বলে নিজেকে কম জ্ঞান সম্পন্ন মানুষ এটা প্রমাণ না করুক, বা কোনো ধর্মের সম্পর্কেই আঘাত দিয়ে কথা না বলুক। আবার বলছি, ভাই হয়তো চূড়ান্ত ব্যস্ত, অনেক বিরাট বড় বড় বিষয় ওকে মাথা ঘামাতে হয়তো, তাই এটা জানতে পারেনি। যেদিন নিজের ধর্ম সম্পর্কে জানতে পারবে ও নিজেই বুঝতে পারবে যে সনাতন পৃথিবীর আদিতম ধর্ম, বাকি ধর্মগুলো পরে এসেছে এবং সনাতন এগিয়ে যেতেই পথ দেখিয়েছে। বসুধৈব কুটুম্বকমের কথা বলে, যে বইগুলো হয়তো ব্যস্ততার জন্য আমার ভাইয়ের পড়া হয়নি। আমি অনির্বাণের মঙ্গল চাই, ভালো অভিনেতা, একসঙ্গে আবার অভিনয় করব। কেন এটা তো এই প্রশ্ন করা উচিত নয়। যেভাবে তৃণমূল দল এবং তার তৈরি সরকার পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কণ্ঠ কেন যে কোনো কিছুই রোধ করে দিচ্ছে, এটাই তো খুব রোজের স্বাভাবিক ঘটনা। তৃণমূলের নিজস্ব একটা নিয়ম এবং কর্মসূচি আছে যা তারা মন দিয়ে খুব পালন করে। চুরি, জোচ্চুরি, মানব নিধন, লুণ্ঠন, যারা সত্যি কথা বলছে তাদের গলা টিপে মেরে দাও, এটাই তো তৃণমূলের একটা রাজনৈতিক এজেন্ডা। একটা অত্যন্ত গুছানো দল, যে দল শুধুমাত্রই একটাই নীতি নিয়ে চলে, যেটাকে বলে দুর্নীতি। এই ধরনের পার্টি ম্যানিফেস্টো ভারতবর্ষের আর কোনো দল তৈরি করতে পেরেছে? তো ফলত তৃণমূল মানুষ মারবে, ধরবে, মিথ্যে কথা বলবে, খারাপ কাজ করে কলার তুলবে, এটাই তো দেখা। মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারের সম্মান বারবার কি করে ধুলোয় লোটাতে পারে তার একটা ঐকান্তিক প্রয়াস করছেন। আমরা সাধুবাদ জানাবো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে, বিশেষ করে আমি। একজন শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন, নতুন শিক্ষামন্ত্রী টিচার পিটিয়ে রক্তাক্ত করে শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে পশ্চিমবঙ্গের সর্বনাশ করে তারপর তিনি অগণিত সিনেমা করার মাধ্যমে প্রমাণ করছেন যে তার হাতে আসলে শিক্ষা দপ্তরের কাজ নেই। শেষ কাজ ছিল যাদের চাকরি তারা চুরি করেছেন তাদের পুলিশ দিয়ে পিটিয়ে দেওয়া। তা সেই শিক্ষামন্ত্রী তিনি বিধানসভা থেকে দাঁড়িয়ে, সেই সম্মানীয় জায়গাতে দাঁড়িয়ে তিনি জবরদখল করে রেখে দেওয়া প্যান্ডেলের মাধ্যমে বাংলা এবং বাঙালি ইত্যাদি প্রভৃতি নানাবিধ তো কর্মসূচি এরা নেয়, যার মাথাও নেই, মুন্ডুও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই মাঠটি দখল করার তালে ছিল তারা ভেবেছিল যে পশ্চিমবঙ্গের পুলিশকে যখন আমরা পকেটে পুলে ফেলতে পেরেছি, পশ্চিমবঙ্গে যে জওয়ানরা থাকে, সেনাবাহিনী থাকে, তাদেরও পকেটে পুরে ফেলবো। দেখুন, তাদের এই ধরনের অবাস্তব চিন্তা, অদ্ভুত চিন্তা, তার কিন্তু কোনো মাত্রা নেই। ফলত যখন
কবজা হয়ে যাওয়া সেনাবাহিনীর জমি যা অতিরিক্ত চিঠির মারফত আবার পারমিশন নিয়ে রাখতে হয়, সেই নিয়মের তোয়াক্কা না করে যখন তারা বেআইনি কাজ করেছেন, ফলে সেনাবাহিনী সেই প্যান্ডেল, অবৈধ প্যান্ডেল খুলতে গেছে, সেই সময় তৃণমূল রেড়ে করে দৌড়ে গেছে এবং তারপর সেনাবাহিনীকে বিধানসভায় দাঁড়িয়ে অপমান করছেন ব্রাত্য বসু। তিনি তাদেরকে পাকিস্তানি রাজাকার এবং সেনারা যেভাবে মানুষ মেরেছিল তার সঙ্গে তুলনা করছেন। মানে একটা দল নিজেদের অসভ্যতামিকে রক্ষা করতে গিয়ে নিজের দেশকে, নিজের দেশের জওয়ানদের যারা সিনা টান করে দাঁড়িয়ে আমাদের বাঁচাবার জন্য গুলি খাচ্ছে, ব্রাত্য বসু, তাঁর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দেশের সব মানুষ যারা সেই সেনাবাহিনীর এই কৃচ্ছ সাধনের জন্য, এই ত্যাগের জন্য বেঁচে আছি, তাদেরও কলুষিত করতে ছাড়ছেন না, নিজেদের 2 নম্বরী বা বেআইনি কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য। বড় ব্যথা লাগে। তো ফলত এই ব্রাত্য বসু এবং তারপর তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নরেন্দ্র মোদী চোর 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 বললেন, তিনি অমিত শাহ চোর 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 বললেন, সম্বিত হারিয়ে ফেলেছেন, যেন জ্ঞান হারিয়ে ফেলেছেন। একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথা আশা করা যায় না। তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে তিনি যা খুশি তাই বলেন, ব দিয়ে 2 অক্ষরের যে গালাগাল ক্লাবেও দেওয়া হয় না, সেটা 2বার তিনি বলেছেন, তাও মেনে নেওয়া যায়, তৃণমূল নেতৃত্ব বলতেই পারেন। কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যেমন এই সব কথাগুলো বলছেন, তারপর আবার পাল্টিও খাচ্ছেন, খেয়ে বলছেন এই আমরা বলিনি প্রধানমন্ত্রী চোর, এসব বলবেন না, চাকরি বাঁচাবার ভয় না কি আমি জানি না। বিস্ময় লেগেছে এই ধরনের ঘটনা। দেখুন, তৃণমূলকে কতটা ছোট করছে জানি না, যে ছোট তারা বারবার ছোট হওয়ারই বা কি আছে, ঠিক আছে? কিন্তু পশ্চিমবঙ্গের মাটিটা তো কলুষিত হচ্ছে, পশ্চিমবঙ্গের মানচিত্রে বাংলা এবং বাঙালি তো ক্রমাগত ছোট হচ্ছে। এ বড় ব্যথার এবং দুর্ভাগ্যের। অনেকেই ভুল করছেন। আপনারা সবাই জানেন, পাড়ায় পাড়ায় লোকজন জানে যে তৃণমূলের নেতারা তোলাবাজি করে টাকা পয়সা পুলিশের জিপে করে নিয়ে আসে। এবার পুলিশের জিপের পেট্রোল কেনারও ক্ষমতা নেই রাজ্য সরকারের, যা ঠনঠনে অবস্থা হয়ে গেছে। তাই তারা বড় গাড়ি খুঁজছিল বলে আমার বিশ্বাস, এবং জানতে পেরেছিল বোধহয় যে সেনাবাহিনীর গাড়ি যদি লুট করা যায় তাহলে লুটের বেশি টাকা নিয়ে টিয়ে আসা যাবে। বোধহয় সেই কারণেই পুলিশকে দিয়েই তো এই সমস্ত কাজ করায়, ভয় দেখিয়ে। পুলিশের না হলে ট্রান্সফার হয়ে যাবে, প্রমোশন আটকে যাবে। আমার মনে হয় যে তারা টাকা পয়সা চুরির জন্যই সেনাবাহিনীর টাক বড় সড়ো বলে সেইটাকে ঝাড়বার তাল করেছিল। এ বড় ব্যথার বিষয়। রাগী শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায় আপন খেয়ালে যা যা রচনা করছেন তা দেওয়ালে কেউ লিখছে না। তিনি যন্ত্রণায় রয়েছেন, তার উপরে কে যেন কানের সামনে বলে যায় তাকে, এসআইআর কিন্তু আপনি আটকাতে পারবেন না, ভূতের ভোট আটকে আপনি বাঁচাতে পারবেন না কাউকে। তো ফলত তিনি চিন্তিত হয়ে পড়েছেন। তিনি বুঝতে পাচ্ছেন যে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি প্রত্যেকেরই চাল ডাল রেশন চাকরি তাঁর দল অত্যন্ত নিয়মনিষ্ঠার সঙ্গে চুলি করে কলার তুলেছে বলে মানুষ অপেক্ষা করছে যে কোনো সময় ল্যাম্পপোস্ট, দড়ি এবং তৃণমূলের নেতা তাদের একসঙ্গে কী করে ব্যবহার করবে অভিনব পদ্ধতিতে তিনি জানেন। তাই তিনি যারা দাগি অযোগ্য চাকরি প্রার্থী, যাদের থেকে টাকা নিয়েছে তৃণমূল, তাদের বাঁচাবার জন্য তিনি উকিল লাগাচ্ছেন। তাদেরকে বলছেন স্কুলের যাতে অশিক্ষক কর্মচারী মানে ঘন্টা বাজাবার দায়িত্বেও যাতে চাকরি দেওয়া যায় সেই মিথ্যে প্রলোভন দেখাচ্ছেন। কারণ পিঠ, চামড়া এবং হাত সেগুলোরও প্রয়োগ বাঙালি জানে। তো ফলত এই ধরনের কথাবার্তা তিনি বলছেন এবং সুপ্রিম কোর্টেও তাদের ভৎসিত হতে হচ্ছে। খুব করুণ জায়গায় রয়েছেন তিনি, বয়স হয়েছে এবং তিনি আগে নিজেই চোর 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 বললেন, তারপর আঙুল তুলে তৃণমূলের লোকজন তারাও স্তম্ভিত যে নরেন্দ্র মোদীকে চোর বলছেন, অমিত শাহকে চোর বলছেন। এই চুরি তো আমরা করেছি, আমরাই তো চোর, আবার ওদের চোর বলবো কেন? মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে দিচ্ছেন তবুও বলতে হয়, তবুও বলো চোর। তারা সবাই মিলে নিজেরাই নিজেদের মুখের দিকে তাকিয়ে, সবাই জানে সবাই চোর, তারা হাসি মুখে নিজেদের দিকে তাকিয়ে নিজেরা বলতে শুরু করলেন চোর 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 চোর। এ যে কোনো বাংলা সিনেমাকে হার মানাবে। বিস্ময়কর।